তারুণ্যকে বলা হবে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সন্তান। আর এই ফ্যাসিবাদের জন্ম যদি না হতো তাহলে কিন্তু আজকে যে বন্যার যে কারণ আমি পলিটিক্যাল বলছি, সেই পলিটিক্যাল কারণে যে প্রতিবেশী রাষ্ট্রের যে একাধিপত্য, এখানে সেই একাধিপত্য কিন্তু এতভাবে কায়েম হতো না। যে ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তার বিকল্প কোনো মানুষ, তিনি একটা ইন্টারন্যাশনাল ফিগার। তিনি বলেছেন যে ছাত্র জনতা আমাকে বসিয়েছে। আমি মনে করি শুধু ছাত্র জনতা না, পুরো বাংলাদেশই আপনাকে বসিয়েছে, বাংলাদেশের জনগণই আপনাকে বসিয়েছে। আপনি নিজেকে এত শুধু ছাত্র জনতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রেখেন না। আজিজুল বারী হেলাল ভাই যেটি নিয়ে কথা বলছিলাম, হেলাল উদ্দিন যেটি বলছিলেন যে তারুণ্য, এই নতুন প্রজন্ম, তাদের যে মনের ভাষা, তাদের যে অভিব্যক্তি, তাদের যে আকাঙ্ক্ষা, আপনি জানেন যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে যে আকাঙ্ক্ষা একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া, সেই ভাষা আসলে আমাদের রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে কিনা, আমি আসলে প্রসঙ্গত কথাটা উঠাতেছিলাম এই কারণে আপনার দল চেয়েছে যে একটু রাজনীতির বা নির্বাচনের যে রোড ম্যাপ তা ঘোষণা করা হোক। আসলে সেই সময় হয়েছে কিনা বা বিএনপির একটু তাড়া আছে কিনা? না, এখানে তাড়াহুড়োর কোনো ব্যাপার না। আপনারা বারবার যে বলছেন যে তারুণ্যের বিজয়, এবং অবশ্যই আজকের তারুণ্য তারা এই ফ্যাসিবাদ পতনে আপনার উপসংহারে যে ভূমিকা পালন করছে, অর্থাৎ এই তারুণ্যকে বলবেন, আমি বলতে পারি যে 16 বছরের বা 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম আমরা সবাই করেছি। আমরা সবাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে যে আমরা হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়েছি। একটা ক্ষেত্র আমরা তৈরি করেছিলাম, সেখানে এই তারুণ্য সেই ক্ষেত্রে উপর দাঁড়িয়েই এই ফ্যাসিবাদকে পরাস্ত করল। অর্থাৎ এই তারুণ্যকে বলা হবে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সন্তান। অর্থাৎ এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সন্তান হলো তারা, কিন্তু তাদের বয়োজ্যেষ্ঠরা এবং রাজনৈতিক দলগুলো, জনগণগুলো বিভিন্ন সেক্টর থেকে একটা আপনার ক্ষেত্র সমন্বিত একটি লড়াই ছিল, এটা বলা যায়। তাড়াহুড়ো কখনো করেনি বিএনপির বা বাংলাদেশের জনগণ। সবাই জানতে চায় যে কতদিন আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারবো, কারণ আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই, তারুণ্যের এই সংগ্রাম ছিল কিন্তু টু ইস্টাবলিশ, প্রথমে ছিল কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে তো এক দফা, সেই এক দফার মূল লক্ষ্য ছিল যে টু ইস্টাবলিশ দ্য ভোটিং রাইট, টু ইস্টাবলিশ দ্য চুজ আওয়ার লিডার বাই ভোটিং, তাই না, এবং টু ইস্টাবলিশ দ্য ডেমোক্রেসি। আমরা সেজন্য সরকার এই তত্ত্বাবধায়ক যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কাইন্ড অফ বিপ্লবী সরকার, এটা অন্য একটা আলোচনা। এই অন্তর্বর্তী সরকার কিন্তু আমরা সমর্থন করি, মনে প্রাণে সমর্থন করি, এবং এই সরকারের কোনো রকম আপনার যদি ফেইলার, সেটা কিন্তু পুরো বাংলাদেশের ফেইলার হবে। আমাদের এত বড় একটা বিপ্লব, এই বিপ্লবের কিন্তু পরাজয় হবে। সুতরাং এই সরকারের কে আমরা কখনোই কোনো আপনার বিপদে ফেলতে চাই না। এই সরকারকে আমরা সর্বতভাবে সহায়তা করছি, যাতে এই সরকার সাকসেসফুল হলেই না বাংলাদেশের গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হবে। এখন একটা বক্তব্য আমার কাছে এই বন্যা সংক্রান্ত একটু বক্তব্য সাথে আমি মিলাতে চাচ্ছি, যে দেখেন যে আজকে আমাদের রুহুল আমিন ভাই, উনি কিন্তু বললেন যে তারুণ্য কি সুন্দর উদ্দীপনার সাথে ঐক্যবদ্ধভাবে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট করছে। বাংলাদেশের এই কালচার আজকের থেকে আরও আগে থেকে, বহু আগের থেকে, এবং এরাও সেটা চালিয়ে যাচ্ছে, এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং তাদের এফবিসিসিআইও সেখানে ত্যান দিচ্ছে। এই এফবিসিসিআই যদি গত 17 বছর এই জিনিসটা চিন্তা করত, তাহলে কিন্তু এই ফ্যাসিবাদের জন্মটা হতো না। আর এই ফ্যাসিবাদের জন্ম যদি না হতো, তাহলে কিন্তু আজকে যে বন্যার যে কারণ আমি পলিটিক্যাল বলছি, দেখেন সেই পলিটিক্যাল কারণে যে প্রতিবেশী রাষ্ট্রের যে একাধিপত্য, এখানে সেই একাধিপত্য কিন্তু এতভাবে কায়েম হতো না। দেখেন এই যে এখন তো বন্যার মৌসুমি, এটা বর্ষা মৌসুমি, ওই যে হেলাল ভাই একটা অনুপাত দিলেন, বৃষ্টির অনুপাতটা দিলেন। আবার শুক্তো মৌসুমে দেখেন আমরা কত বিপদে পড়তাম, যে আমরা ডিজেল পুড়িয়ে, পাম্প বসিয়ে, ভূগর্ভস্থ পানি টেনে তারপরে আমাদের শেষ কার্য চালাতাম না। এমনও দেখা গেছে যে এই ফেনী নদীর পানি আপনার ভারত নোম্যান্স প্ল্যান্ডে, ত্রিপুরা রাজ্যের কোনো একটা জায়গা, করে নিচ্ছে, হ্যাঁ, ওইখান থেকে আপনার তারা
পাম্প বসিয়ে আমাদের বিনা অনুমতিতে শত শত হাজার হাজার কিউসেক পানি টেনে নিয়ে যেত ভারত, কিচ্ছু বলতে পারতাম না। সুতরাং আজকে যারা আমরা বলছি যে তারুণ্যের জয়গান, আমরা স্বাধীন হয়েছি, বিপ্লব হয়েছি, হ্যাঁ এটাকে যদি ধরে রাখতে চান তাহলে আপনাদের সেন্টিমেন্টটাও কিন্তু যে থাকতে হবে যে বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক সরকার, একটা দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হয়, সেই দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বদলে যদি ফ্যাসিবাদ ঢুকে যায় এর ভিতরে, মানে মাফিয়া, আমি তো পতিত সরকারকে ফ্যাসিবাদ এখন আর বলি না, এরা মাফিয়া সরকার ছিল। দেখেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু এখনও মাফিয়াদের বীজ রয়ে গেছে। কারণ 5ই আগস্টের বিপ্লবের পরে বা স্বাধীন পরে কতবার এই আমাদের এই যে সবার সম্মিলিত প্রচেষ্টার যে সরকার, ডক্টর ইউনূস সরকার, যে ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তার বিকল্প কোনো মানুষ, তিনি একটা ইন্টারন্যাশনাল ফিগার, তাই না? তার পক্ষে সবাই আমরা ছিলাম। তিনি বলেছেন যে ছাত্র জনতা আমাকে বসিয়েছে। আমি মনে করি শুধু ছাত্র জনতা না, পুরো বাংলাদেশই আপনাকে বসিয়েছে, বাংলাদেশের জনগণই আপনাকে বসিয়েছে। আপনি নিজেকে এত শুধু ছাত্র জনতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রেখেন না। কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ, রাজনৈতিক দল, টেলিভিশন, মিডিয়া বলেন, সাংবাদিক বলেন, অন্য সবাই আপনাকে বসিয়েছে। আপনাকে সবাই আমরা সম্মান করি। আপনার এক ধরনের ম্যান্ডেট রয়েছে আপনার প্রতি, তাই না? সুতরাং আপনি এই আমাদের প্রশাসনের যে এখন আপনি যে মানে অ্যাপয়েন্টমেন্টগুলো দিচ্ছেন বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রশাসনে, সেখানে যদি আবার এই ফ্যাসিবাদী কায়দায় ফ্যাসিবাদের সাথে জড়িত যারা ছিল, যারা ফ্যাসিবাদকে এই 14-17 বছর লালন করেছে, তাদেরকে যদি আবার আপনি প্রশাসনে আনেন, তাহলে কিন্তু বাংলাদেশে আপনি সেই মাফিয়া বা ফ্যাসিবাদকে পরাস্ত করতে পারলেন না। এরাই একসময় ফ্রাঙ্কেনস্টাইনের কায়দায় আপনার দিকে ছুটে আসতে পারে, আমাদের সেই ভয়টাই হয়। এই জন্য এই সরকারকে আমরা সর্বতভাবে সমর্থন করি। দেখেন যে আপনার বিরুদ্ধে জুডিশিয়ারি কূ পর্যন্ত হওয়ার ব্যবস্থা হয়েছিল, আপনার বিরুদ্ধে আনসার বিদ্রোহ হলো, তাই না? আপনার বিরুদ্ধে সিভিল কূ 15ই আগস্টের মতো একটা জিনিস আপনি দেখেছেন। সুতরাং আপনার কাছে আমরা আপনার সরকারকে সমর্থন করি, আবার আমরা কিন্তু আপনার সমালোচনা করার জন্য এক ধরনের বিরোধী দলও, আমরা যারা আজকে রাজনীতি করি, আমরা কিন্তু আপনার বিরোধী দলও। আপনারকে যাতে সঠিকভাবে গণতন্ত্র যেতে পারে সেজন্য আপনার যে লুফলসটা যদি আমাদের কাছে মনে হয়, আপনার কাছে যেটা কারেক্ট হতে পারে, কিন্তু আমাদের কাছে যে ভুলগুলো মনে হয় সেগুলো আমরা ধরিয়ে দিতে চাই। যে ফ্যাসিবাদের কোনো, মাফিয়াদের কোনো, শেখ হাসিনা পতিত সরকারের কোনো দোসর যারা আজকে এই পর্যন্ত লালন করেছে এই সরকারকে, তাদের কেউ যেন কোথাও যদি আপনি সেই বীজ রেখে দেন, ওটাকে যদি বিদায় না করেন, তাহলে কিন্তু সে আবারও আপনার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সুতরাং তারুণ্যের জাগরণটা কী ছিল? যে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করার, যেখানে পুনরায় যেন মাফিয়া, পুনরায় যেন ফ্যাসিবাদ ফিরে আসতে পারে না। এই জন্য আমরা বলছি এই সরকারকে যে আপনি কি করতে চান, কি করতে চান। খালি শুনি যে সংস্কার সংস্কার সংস্কার। এখন হ্যাঁ সংস্কার প্রয়োজন, সংস্কার কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আপনি একটা প্ল্যান করে এইটুক সংস্কার, ইট ইজ নট সংস্কার, সংস্কার চলমান প্রক্রিয়া, ধাবমান প্রক্রিয়া চলতেই থাকে। আপনি বলেন, টিপ পয়েন্টগুলো বলেন যে এখানে 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 সংস্কার করা যায়। যেমন আমাদের এই বর্তমান নির্বাচন কমিশন, এটা বিলুপ্ত করা হয়নি এখনও। বাংলাদেশের সবচেয়ে সমস্যা তো এই নির্বাচন কমিশনটা। এই নির্বাচন কমিশনটা তো আপনি উইদিন 1 উইক অর উইদিন ডে আপনি এটা বিলুপ্ত করে নতুন একটা নির্বাচন কমিশন করতেই পারেন। আপনি একজন বলেছেন যে রিপ্রেসিভ যে লগুলো আছে, অর্থাৎ কালো যে আইনগুলো আছে, হ্যাঁ সেই আইনগুলো তুলে ফেলান, এই সমস্ত কাজগুলো করেন। অথবা যদি আপনি আরও কোনো পরিবর্তন করতে যান যাতে মাফিয়া ফিরে না আসতে পারে, সেজন্য আপনি একটা পলিসি দিতে পারেন, আপনি একটা কমিশন গঠন করতে পারেন, আপনি একটা ফর্মুলা দিতে পারেন। কিন্তু এটা যদি ইমপ্লিমেন্টেশনে আপনি যান, মানে সংস্কার যেহেতু চলমান প্রক্রিয়া, এর যদি ইমপ্লিমেন্টেশনে যান তা সেটা কত বছর লাগবে? এর ইমপ্লিমেন্টেশন তো করবে যারা নির্বাচিত সরকার, জনপ্রতিনিধি, তারাই তো ইমপ্লিমেন্ট করবে। সুতরাং আপনার একটা প্রয়োজন, আমি মনে করি বর্তমান সরকারের প্রয়োজন, যেহেতু আপনাকে আমরা সমর্থন করি, আপনারা ন্যাশনাল ডায়ালগের আয়োজন করুন। প্রয়োজনে সপ্তাহে একবার ওই যে যারা স্টেক হোল্ডার আছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো আছে, অন্য অন্য অ্যাসোসিয়েশন আছে, ভাইদের যেমন অ্যাসোসিয়েশন আছে, আরও অনেক অ্যাসোসিয়েশন আছে, যারা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন আছে, সবাই একটা ন্যাশনাল ডায়ালগের মাধ্যমে কীভাবে
আমরা গণতন্ত্রের দিকে দেশটাকে নিয়ে যেতে পারি, সেই জন্য আপনি অন্তত রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা প্রয়োজন। আজিজুল ভাই হেলাল ভাই বলছিলেন যে রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং তারুণ্যের যে শক্তি সেটাকে কাজে লাগানো উচিত এবং ভালো কিছুর যে প্রত্যাশা, আমরাও একই প্রত্যাশা করতে চাই যে ভালো কিছু হোক, সেটি রাজনীতিতেই দিয়ে শুরু হওয়া উচিত কিনা। অবশ্যই ভালো কিছু তো হওয়ার জন্যই বিপ্লব, ভালো কিছু ছিল না বিষয় বলেই তো এই বিপ্লবটা হলো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যদি আপনার এই যে বারবার আপনারা বলছেন, এই যেমন ভাই বলল, উনিও বলল ভোকেশনাল ট্রেনিং, তারপরে ব্যাংক ব্যবস্থা, এত কিছু কথা বলছেন, এইগুলো তো আমাদের প্রয়োজন। কিন্তু প্রথম যে প্রয়োজন যে রাজনীতিতে যাতে ভালো কিছু হয়, রাজনীতিতে যেন আর মাফিয়াতন্ত্র কায়েম না হয়। এখন আমি দেখছি যে যে সমস্ত কথা বলা হচ্ছে যে সংস্কার, কোন কোন বিষয়ে সংস্কার, কতদূর সংস্কার করবেন, এটা 111-এও কিন্তু এই সংস্কার কথাটা আসছিল। সেই জন্য আমার ওই ভয় হয় যে 111-এর সংস্কার করতে যে একটা মাফিয়ার জন্ম দিয়েছিল, যে মাফিয়া 17 বছর ছিল। এখনও যদি আপনি আবার সেই সংস্কারের কথা বলে আপনি সময় ক্ষেপণ করেন, হানিমুন পিরিয়ডটা তাড়াতাড়ি শেষ করেন। অলরেডি 20-25 দিন চলে গেছে, দ্যাট মিনস হানিমুন পিরিয়ড অলরেডি গন। কাজ শুরু মানে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি সংস্কার, পরিবারতন্ত্র, অভিজাততন্ত্র, অমুক তমুক, এই যে ব্যাংকিং সেক্টর এই করতে হবে, বৃত্তিমূলক শিক্ষা বাংলাদেশে 75 না 76 কি 77 সালে প্রথম শুরু হয় ভোকেশনাল পলিটেকনিক ইনস্টিটিউট। এটা হেলাল ভাই দেখলে দেখবেন 76-77 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলে হয়েছে, 76-77 সালে। যাই হোক, এই সমস্ত এই সমস্ত যে রাজনৈতিক যে সরকার ক্ষমতা আসবে তারাই কিন্তু এটা ইমপ্লিমেন্ট করবে। এখন আপনি যদি রেফারির ভূমিকা অবতীর্ণ হন, এই তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বিপ্লবী সরকার বলতে চাই, রেফারির ভূমিকায় অবতীর্ণ হলে হবে না। তাকে আপনার এই যে মাফিয়াতন্ত্র, এটা আবার এই জন্য তাকে কড়া স্টেপ নিতে হবে। আপনি আনসার বিদ্রোহ দমিয়েছেন, যে কায়দায় দমিয়েছেন সেই কায়দাকে হয়তো আমরা সবাই সমর্থন করি না, কিন্তু দমিয়েছেন, এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো সুতরাং আইনগতভাবে আপনার যে প্রশাসন আছে সেই প্রশাসনকে ভাইব্রেন্ট করেন, আপনার যে ল এনফোর্সিং এজেন্সিস আছে সেইগুলোকে ভাইব্রেন্ট করেন। আপনি ওই যে 111-এর সরকারের মতো আপনি সংস্কার বলে সময় ক্ষেপণ না করে গণতন্ত্রের দিকে কীভাবে বাংলাদেশটাকে নিয়ে যায়, বাংলাদেশের একটি রাজনীতিক ধারা যে কীভাবে প্রতিষ্ঠিত হতে পারে। আপনারা যদি মনে করেন যে সমস্ত কাজ বাংলাদেশের যত লুফলস আছে, এই সৃষ্ট সমস্ত জঞ্জাল পরিষ্কার করে একটি সুন্দর বাংলাদেশ উপহার, তাদের কিন্তু কিয়ামত পর্যন্ত দেরি করতে হবে, তাই না? এই জন্যই বলছি যে সংস্কার যা বলছেন বলেন, কোন কোন বিষয়ে সংস্কার করতে হবে সেটাও স্পষ্ট করে বলেন, এবং 111-এর সরকারের মতো আপনি ওই কায়দায় কোনো কিছু করতে যায় আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিয়েন না, তাহলে কিন্তু বাংলাদেশের ভয়াবহ পরিণতি চলে আসবে। কারণ আমাদের এই সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। হেলাল ভাই, আলোচনা শেষ করতে চাই। আজিজুল ভাই হেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাতে সময় নেই।